আচ্ছা, আন্তর্জাতিক বিজনেসের দুনিয়াটা কিন্তু বেশ অদ্ভুত। এখানে সাকসেস আর ফেলিয়ারের মধ্যে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে থাকে, আর সেই দেয়ালটার নাম হল সংস্কৃতি। তো চলুন, আজকের এই আলোচনায় আমরা সেই কোডটাকেই ভাঙার চেষ্টা করি। কখনো কি মনে প্রশ্ন এসেছে কেন বিশাল বিশাল সব ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো নতুন একটা দেশে গিয়েই কেমন যেন হোঁচট খায়? এর উত্তরটা কিন্তু বেশিরভাগ সময়ে লুকিয়ে থাকে একটা অদৃশ্য বাধার মধ্যে, আর সেই বাধাটা হলো কালচারাল ডিফারেন্স বা সাংস্কৃতিক ভিন্নতা। তো আজকের আলোচনায় আমরা মোট 5টা ধাপে এই কালচারাল চ্যালেঞ্জটাকে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব আসল চ্যালেঞ্জটা কোথায়, তারপর হফস্টেড আর ট্রাম্পেনাউসের মতো কিছু দারুণ মডেল দিয়ে সংস্কৃতির বিভিন্ন দিক বিশ্লেষণ করব, আর একদম শেষে দেখব কিভাবে স্মার্ট লিডাররা এই জ্ঞানটাকে কাজে লাগান। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, মূল প্রশ্নটা হলো গ্লোবাল বিজনেসের সাকসেস বা ফেইলিয়ারের পেছনে কালচার কেন এত বড় একটা ফ্যাক্টর? ব্যাপারটা হলো এটা শুধু মানুষের আচার ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ না, বরং কাস্টমার কি কিনবে, কিভাবে কিনবে, বা কর্মীরা অফিসে কেমন আচরণ করবে, এই সব কিছুই কিন্তু কালচার ঠিক করে দেয়। তো বিজনেস কনটেক্সটে যখন আমরা কালচারের কথা বলি, তখন ঠিক কি বোঝাতে চাই? এটা কিন্তু শুধু নাচ গান বা ঐতিহ্য না, এটা হলো একটা দেশের মানুষের বিশ্বাস, ভ্যালিউজ আর দৃষ্টিভঙ্গির একটা অলিখিত প্যাকেজ। আর এই প্যাকেজটাই ঠিক করে দেয় যে কোনো পণ্যের বিজ্ঞাপন হিট হবে নাকি ফ্লপ, অথবা কোনো ম্যানেজমেন্ট পলিসি কর্মীরা গ্রহণ করবে কিনা। কালচারাল ডিফারেন্স বোঝার জন্য আমাদের হাতে থাকা প্রথম আর সবচেয়ে বিখ্যাত টুলটা হল গিয়ার্ড হফস্টেডের মডেল। এটাকে বলতে পারেন একটা কালচারাল স্ক্যানার। এটা যে কোনো কালচারকে 4টা মূল অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করে, অনেকটা যেন আমরা কোনো সংস্কৃতির ডিএনএ টেস্ট করছি। তো প্রথম ডাইমেনশনটা হলো পাওয়ার ডিস্টেন্স। সহজ কথায়, একটা সমাজে বস আর সাধারণ কর্মীর মধ্যে ক্ষমতার দূরত্বটা কতখানি। যেমন ধরুন মালয়েশিয়ার মতো দেশে, যেখানে পাওয়ার ডিস্টেন্স অনেক বেশি, সেখানে বসের কথাই শেষ কথা। কিন্তু ডেনমার্কের মতো দেশে, যেখানে পাওয়ার ডিস্টেন্স কম, সেখানে বস আর কর্মী প্রায় বন্ধুর মতো একসঙ্গে মিলে সিদ্ধান্ত নেয়। তো এটা তো গেল ক্ষমতার ব্যাপার। এবার চলুন দেখি অনিশ্চয়তাকে নিয়ে একটা সমাজ কী ভাবে। এরপর আসছে আনসার্টেনটি অ্যাভয়েডেন্স, মানে একটা কালচার অজানা পরিস্থিতি বা রিস্ক নিতে কতটা ভয় পায়। যেমন ধরুন জাপানে এটা অনেক হাই, ওরা সব কিছুতে একদম নিখুঁত নিয়ম আর প্ল্যানিং চায়, কোনো সারপ্রাইজ পছন্দ করে না। আবার উল্টো দিকে গ্রেট ব্রিটেনের মতো দেশে আনসার্টেনটি অ্যাভয়েডেন্স বেশ কম। ওরা একটু খোলামেলা পরিবেশে কম নিয়ম কানুনের মধ্যে কাজ করতে বেশি পছন্দ করে, নতুন কিছু ট্রাই করতে ভয় পায় না। 3 নম্বর ডাইমেনশনটা হল কালেকটিভিজম বনাম ইন্ডিভিজুয়ালিজম, মানে সমাজ কি টিমকে বেশি গুরুত্ব দেয় নাকি ব্যক্তিকে। যেমন আমাদের বাংলাদেশের মতো কালেকটিভিস্ট সমাজে আমরা শব্দটা আমির চেয়ে অনেক বেশি শক্তিশালী, টিমের সাফল্যই সব। আর অন্যদিকে আমেরিকা বা অস্ট্রেলিয়ার মতো ইন্ডিভিজুয়ালিস্টিক কালচারে নিজের অ্যাচিভমেন্ট, নিজের স্বাধীনতা, এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হফস্টাডের মডেলের শেষ পয়েন্টটা বেশ ইন্টারেস্টিং, ম্যাসকুলিনিটি বনাম ফেমিনিনিটি। এখানে ম্যাসকুলিন বলতে বোঝানো হচ্ছে সেই সব সমাজকে যেখানে কম্পিটিশন, সাকসেস আর টাকা পয়সাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, যেমন জাপান। আর ফেমিনিন কালচারে, যেমন সুইজারল্যান্ড, সেখানে কোঅপারেশন, মানুষের প্রতি কেয়ার আর একটা ভালো কোয়ালিটি অফ লাইফকে বেশি দাম দেওয়া হয়। হফস্টেডের মডেলটা তো দারুণ একটা স্টার্টিং পয়েন্ট, কিন্তু কালচারের ছবিটাকে যদি আরও হাই ডেফিনিশনে দেখতে হয়, তাহলে আমাদের টুল কিটে আরেকটা পাওয়ারফুল টুল যোগ করতে হবে, আর সেটা হলো ট্র্যাম্পেনার্সের মডেল। এটা আমাদের আরও 7টা নতুন অ্যাঙ্গেল থেকে কালচারকে দেখতে সাহায্য করবে। এর প্রথম ডাইমেনশনটা হল নিয়ম বড় নাকি সম্পর্ক। আমেরিকার মতো ইউনিভার্সালিস্টিক কালচারে নিয়ম সবার জন্য সমান, কোনো ছাড় নেই। কিন্তু চীনের মতো পার্টিকুলারিস্টিক কালচারে সম্পর্কটা অনেক বেশি ম্যাটার করে। বন্ধুর জন্য বা বিশেষ পরিস্থিতিতে নিয়মের একটু এদিক ওদিক হতেই পারে। তো নিয়ম আর সম্পর্কের পর এবার আসা যাক ইমোশনে। আচ্ছা, অফিসে কি আবেগ দেখানো ঠিক? জার্মানির মতো নিউট্রাল কালচারে মানুষ অফিসে একদম পোকা ফেস নিয়ে থাকে, আবেগ দেখানোটা খুব একটা ভালো চোখে দেখা হয় না। কিন্তু ইতালির মতো এফেক্টিভ কালচারে মানুষ হাসে, কাঁদে, রাগ দেখায়, কর্মক্ষেত্র আবেগের প্রকাশটা খুব স্বাভাবিক একটা ব্যাপার।
এর পরের প্রশ্নটা হলো কাজের জীবন আর ব্যক্তিগত জীবনের মধ্যে দেয়ালটা কতটা শক্ত। আমেরিকার মতো স্পেসিফিক কালচারে এই দেয়ালটা বেশ উঁচু। অফিসের কলিগ অফিসের বাইরে শুধুই পরিচিত। কিন্তু ভারতের মতো ডিফিউজ কালচারে এই দেয়ালটা প্রায় নেই বললেই চলে। অফিসের কলিগই আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে যেতে পারে, তার বাড়ির অনুষ্ঠানেও আপনার দাওয়াত থাকবে। এই ডাইমেনশনটা হলো স্টেটাস নিয়ে। সমাজে সম্মান বা স্টেটাসটা কিভাবে আসে, কি করেছেন তার উপর, নাকি আপনি কে তার উপর। আমেরিকার মতো অ্যাচিভমেন্ট বেসড কালচারে আপনার কাজই আপনার পরিচয়, আপনি কি অর্জন করেছেন সেটাই আসল। কিন্তু জাপানের মতো সাবস্ক্রিপশন বেসড কালচারে আপনার বয়স কত, কোন ফ্যামিলি থেকে এসছেন, কোন ভার্সিটিতে পড়েছেন, এই পরিচয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা দেশের কালচার বোঝার জন্য কিছু দারুণ টুল দেখলাম, কিন্তু একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ভেতরের কালচারটা কেমন হবে? চলুন এবার দেখি এই জাতীয় সংস্কৃতিগুলো একটা কোম্পানির নিজস্ব সংস্কৃতি বা অর্গানাইজেশনাল কালচারকে কিভাবে প্রভাবিত করে। ট্রাম্পেনার্স অর্গানাইজেশনাল কালচারকে মূলত 4টা টাইপে ভাগ করেছেন। এই গ্রিডটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এখানে দুটো অ্যাক্সিস আছে। একটা হলো হায়ারার্কি বনাম ইকুয়ালিটি, মানে ক্ষমতা ওপরে নিচে সাজানো নাকি সবার মধ্যে সমান। আর অন্যটা হলো পার্সন ফোকাসড বনাম টাস্ক ফোকাসড, মানে কাজটা ব্যক্তিকে ঘিরে নাকি টাস্ককে ঘিরে। প্রথমেই আসছে ফ্যামিলি কালচার। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে সম্পর্কটা বেশ ব্যক্তিগত আর পাওয়ারটা হায়ারার্কিক্যাল। বস অনেকটা পরিবারের কর্তার মতো, যিনি একাধারে যত্নশীল, আবার সব সিদ্ধান্ত তিনিই নেন। এখানে লয়্যালটি বা আনুগত্যের দাম সবচেয়ে বেশি। এরপর হলো আইফেল টাওয়ার কালচার। আইফেল টাওয়ারের মতোই এই কালচারটা খুবই স্ট্রাকচার্ড, লজিক্যাল আর হায়ারার্কিক্যাল। এখানে কে কোন কাজ করবে, কার কি দায়িত্ব, সব একদম পরিষ্কারভাবে ভাগ করা। এখানে মানুষটার চেয়ে তার পজিশন বা রোলটা বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বরে আছে গাইডেড মিসাইল কালচার। এখানে ফোকাসটা একদম টাস্কের ওপর। একটা নির্দিষ্ট টার্গেট থাকে আর সবাই মিলে টিমে কাজ করে সেই টার্গেটটা অ্যাচিভ করে, ঠিক একটা গাইডেড মিসাইলের মতো। এখানে আপনার পদ কি সেটা বড় কথা না, আপনার স্কিল আছে কিনা সেটাই আসল। আর সবশেষে আসছে ইনকিউবেটর কালচার। ইনকিউবেটরের কাজ যেমন নতুন প্রাণের জন্ম দেওয়া, এই কালচারের কাজও হল কর্মীদের ক্রিয়েটিভিটি আর নতুন আইডিয়াকে সাপোর্ট দেওয়া। এখানে কোনো ফর্মাল স্ট্রাকচার নেই, নিয়মকানুন কম, মূল লক্ষ্য হল ইনোভেশন। তো আমরা বিভিন্ন দেশের কালচার বুঝলাম, কোম্পানির ভেতরের কালচারও দেখলাম, কিন্তু এসব তত্ত্বকথা জেনে লাভ কি? একজন লিডার হিসাবে এই জ্ঞানকে কাজে লাগাতে হবে। তো চলুন একদম শেষে দেখে নিই এই কালচারাল ডিফারেন্স ম্যানেজ করার জন্য কি স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যখন গ্লোবালি কাজ করে তখন তারা মূলত 4টা অ্যাপ্রোচ নিতে পারে। প্রথমটা এথনোসেন্ট্রিক, মানে হেডকোয়ার্টার্স যা বলবে সব দেশে সেটাই হবে। দ্বিতীয়টা পলিসেন্ট্রিক, যেটা ঠিক তার উল্টো। এখানে প্রত্যেকটা দেশ নিজের মতো করে চলবে, লোকাল ম্যানেজার্সদের হাতে সব ক্ষমতা। এরপর আছে রিজিওসেন্ট্রিক, যেখানে একটা পুরো অঞ্চলকে, যেমন ধরুন সাউথ এশিয়াকে, একটা মার্কেট হিসেবে দেখা হয়। আর সবশেষে জিওসেন্ট্রিক, যেখানে পুরো পৃথিবীটাই একটা মার্কেট আর যেখান থেকে হোক বেস্ট ট্যালেন্টকে হায়ার করা হয়। তাহলে প্রশ্ন হলো সেরা স্ট্র্যাটেজি কোনটা? সত্যি বলতে এর কোনো সহজ উত্তর নেই। একটা স্ট্র্যাটেজি সব জায়গায় কাজ করবে না। সবচেয়ে সাকসেসফুল কোম্পানিগুলো আসলে এই সবগুলো স্ট্র্যাটেজির একটা স্মার্ট মিক্সচার ব্যবহার করে। তারা ঠিক জানে কখন হেডকোয়ার্টার থেকে কন্ট্রোল করতে হবে আর কখন লোকাল টিমকে স্বাধীনতা দিতে হবে। এটাই আসল খেলা। তো আজকের এই আলোচনা থেকে আমরা কালচারের জটিল কোড ভাঙার জন্য একটা দারুণ টুলকিট পেয়ে গেলাম। কিন্তু আসল প্রশ্নটা হলো এই টুলস আর স্ট্র্যাটেজিগুলো জানার পর একটা অর্গানাইজেশন কিভাবে নিজের জন্য সেরা কালচারাল অ্যাপ্রোচটা খুঁজে বের করবে। এমন একটা অ্যাপ্রোচ যেটা একদিকে গ্লোবালি কাজ করবে আবার অন্যদিকে লোকাল কালচারকেও সম্মান জানাবে। উত্তরটা কিন্তু সহজ নয়, আর এখানেই লুকিয়ে আছে মডার্ন লিডারশিপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।